যুদ্ধ চায় না বাংলাদেশ, বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় বললেন প্রধান উপদেষ্টা। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পেহেলগামে হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানের সাবেক প্যারা কমান্ডার দাবি ভারতীয় মিডিয়ার। দিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ ইসলামাবাদে। শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। বিচারে বাধা ও হুমকির অভিযোগ প্রসিকিউশনের। ফ্যাসিস্ট সমর্থক ব্যবসায়ীদের কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি মন্তব্য রিজভির। বললেন প্রশাসক নিয়োগ করে টিকিয়ে রাখা উচিত ছিল প্রতিষ্ঠান। দ্বিতীয় দিনে 13টি ফ্লাইটে হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 5,500-এর বেশি মুসল্লি। হজ ক্যাম্পে চলছে ইমিগ্রেশন চেকিং সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দুইজনে চাকরি করি তো সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। লাগেজের দাম রেটে ছিল না, এটা পাসপোর্টের সঙ্গে আছে, তার জন্য ব্যাগটার ব্যাপারে কোনো চিন্তা নাই। ব্রাহ্মণবাড়িয়া রুটে ট্রেন যাত্রীদের কাছ থেকে অভিনব কায়দায় মোবাইল আর নগদ টাকা ছিনতাই। আতঙ্কে দূরপাল্লার যাত্রীরা। মিরাজের সেঞ্চুরিতে বড় লিড বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 450 রানের কাছাকাছি স্বাগতিকরা। And now he has his second test match 100. Thanking the Lord. দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি, সাথে শিরোনামগুলো দেখছিলেন। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুর্মিটোলা বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। আকাশ বিজয় নামে হয় এবছরের বার্ষিক মহড়া, যেখানে অন্তর্বর্তী সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এই অবস্থায় যুদ্ধের পরিস্থিতি না নেওয়াটা হবে আত্মঘাতী, এমনটা বললেন তিনি। একই সাথে বলেন, এই অবস্থায় শান্তির দিকে হাত বাড়াতে হবে। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এবার পেহেলগামের সন্ত্রাসী হামলার অন্যতম মাস্টারমাইন্ড হাশিম মুসাকে পাকিস্তানের সাবেক প্যারা কমান্ডার দাবি করেছে ভারতীয় মিডিয়া। নিরাপত্তা সংস্থার একাধিক সূত্রের বরাতে চাঞ্চল্য করে এই দাবি করেছে এনডিটিভি। জানায়, ভারত শাসিত কাশ্মীরের বনাঞ্চলেই এখনও আত্মগোপনে হাশিম মুসা। জীবিত ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। যদিও এত ধরপাকড়ের পরেও হামলায় জড়িত একজন সন্ত্রাসীকেও আটক করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। গেল মঙ্গলবার অতর্কিত সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে বিখ্যাত কাশ্মীরি পর্যটন স্পট পেহেলগাম। প্রাণ যায় 25 পর্যটক সহ 26 জনের। হাশিম মুসাকে এ ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড দাবি করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। মুসা সহ 3 জনের স্কেচও প্রকাশ করা হয়। মূল অভিযুক্তদের দুজনেরই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সাথে সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে ভারতীয় কর্তৃপক্ষ। গত এক সপ্তাহ ধরে পেহেলগামের হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে ভারতের সেনাবাহিনী। কাশ্মীর থেকে কয়েক হাজার যুবককে আটক করলেও অভিযুক্ত একজনকেও ধরতে পারেনি।
সন্ত্রাসীদের ধরতে না পারায় যখন সমালোচনার মুখে ভারতীয় সেনাবাহিনী, তখনই চাঞ্চল্যকর এক দাবি করল দেশটির গণমাধ্যম এনডিটিভি। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, অভিযুক্ত হাশিম মুসা এক সময় পাকিস্তানের বিশেষ বাহিনীতে প্যারা কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন, যিনি পরবর্তীতে যুক্ত হন জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সাথে। গণমাধ্যমটির দাবি, এখনও ভারতের ভেতরেই লুকিয়ে অভিযুক্ত মুসা অবস্থান করছেন দক্ষিণ কাশ্মীরের কোনো এক বনাঞ্চলে, যাকে জীবিত ধরতে চলছে সর্বাত্মক অভিযান। এর আগেও জম্মু কাশ্মীরের অন্তত 6টি সন্ত্রাসী হামলার পেছনে দায়ী করা হয় মুসাকে। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, 2023 সালে ভারতে প্রবেশ করেন তিনি। অভিযুক্তদের যে কোনো তথ্যের বিপরীতে 20 লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে ভারত, এমন অভিযোগ তুলেছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, নয়াদিল্লি যে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে তার অকাট্য প্রমাণ রয়েছে তাদের কাছে। 7 days have passed since পেহেলগামের ঘটনার 7 দিন পেরিয়ে গেছে, অথচ এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে করা ভিত্তিহীন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত। কিন্তু আমরা এমন একটি নেটওয়ার্ককে চিহ্নিত করেছি যারা ভারতের অর্থায়নে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। অকাট্য প্রমাণও প্রকাশ করা হবে। নেটওয়ার্কটি ভারতের এমন কর্মকাণ্ডের ছোট্ট একটি অংশ মাত্র। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর রায়ের জন্য আগামী 8 মে তারিখ ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায়ের দিন ধার্য করে। আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি শেষে গত 18 এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন হাইকোর্ট। আজ বিষয়টি আদেশের জন্য আদালতে কার্যতালিকায় ওঠে। আদালত রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। আর এই ঘটনায় পুলিশ রমনা থানায় মামলা হয়। আর ওই হামলায় প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন রায় দেয় আদালত। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আগামী 8 তারিখে মাননীয় হাইকোর্ট বিভাগ রায়ের জন্য নির্ধারণ করেছেন। সকলকেই, আমাদের আসামি যারা আছেন বিশেষ করে, তাদেরকে বেকসুর খালাস দেবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আইন অঙ্গনের অভিজ্ঞতার বিবেচনায় এই মামলায় কাউকে সাজা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যাত্রাবাড়ী এবং ভাটারা থানার পৃথক দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে আসামিদের হাজির করে বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। আর এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, অন্যান্য আসামির পক্ষেও আইনজীবীরা ছিল। তারা রিমান্ড বাতিলের পূর্বক জামিনের প্রার্থনা করেছিলেন এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত এই 3 জনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই, সন্দেহ করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। সরকারের ভুল নীতির কারণে ফ্যাসিস্ট সমর্থক ব্যবসায়ীরা মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা উচিত ছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করায় অনেক শ্রমিক বেকার হয়েছে, আর শ্রমজীবী মানুষের আয় কমেছে, ফলে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির শ্রমিকের জীবন ওষ্ঠাগত। এ সময় তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 71 জন শ্রমিক দলের নেতাকর্মী, 30 জন রিকশা শ্রমিক সহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হয়েছে, অথচ শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ স্বীকার করতে চায় না অনেকেই। বিশিষ্ট শ্রমিক নেতা রয়েছেন আমাদের
ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। শ্রম আইনের সংশোধন ইস্যুতে শ্রমিক মালিকদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই দ্রুত এই আইন পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। সকালে মে দিবস উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, আইনটির সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে, সব পর্যালোচনা করে এই সংশোধনী আসবে। উপদেষ্টা বলেন, মালিক শ্রমিক এবং সরকারের দূরত্ব কমিয়ে আনতে চায় সরকার, আর এই নিয়েও কাজ চলছে। উপদেষ্টা আরও জানান, শ্রমিক মালিক হয়ে এক গর্ব এই দেশ নতুন করে প্রতিপাদ্যে এবারের মে দিবস উপলক্ষে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বের হবে মে দিবসের র্যালি, পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা অনুষ্ঠান। শ্রম আইনের অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক। এখন তো পাকাপোক্ত হয়নি, বাট অনেক পরিবর্তন হয়েছে, আলোচনা হয়েছে, আমাদের ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। ত্রিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে যে সমস্ত প্রপোজাল আমরা পেয়েছি, যেগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি, সেগুলো আইনতে বলা হয়েছে। এখন সেগুলোকে ফাইনালাইজ করতে হবে। মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে প্রয়োজনে সময় আরও বাড়িয়ে নেওয়ার আবেদন করা হবে। ট্রাম্প প্রশাসনকে চটাতে চাচ্ছে না বাংলাদেশ। এফবিসিসিআই এবং এনবিআর আয়োজিত বাজেট বিষয়ক পরামর্শ সভায় এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ব্যবসায়ী নেতারা রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার চান, এমন কথা বলেন তিনি। তাদের অভিযোগ, ট্যাক্স, ভ্যাট এবং কাস্টম প্রশাসনের কাজে সমন্বয় নেই। চলমান ভ্যাট আইনের পরিবর্তে কাস্টমস আইন প্রতিস্থাপনের পরামর্শ দেন ব্যবসায়ীরা। অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীরা প্রণোদনা এবং রেয়াত চাইলেও রাজস্বকে বড় ব্যয় হিসেবে দেখেন তারা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামীতে ব্যবসায়ীদের আরও প্রতিযোগিতায় পড়তে হবে। নিয়মিত রিটার্ন দাখিল নিশ্চিতে জবাবদিহিমূলক বিধান তৈরির পরামর্শ উঠে আসে এই সভায়। এ সময় হালনাগাদ কর পরিশোধের সনদ দাখিলের প্রস্তাব করেন ব্যবসায়ী নেতারা। জেলা পর্যায়ে করের আওতা বাড়ানোর কথাও বলেন তারা। বিশ্বে বাংলাদেশের ইমেজ ভালো উল্লেখ করে উপদেষ্টা বলে, দেশের নেতিবাচক আলোচনা হলে দর কষাকষিতে বেগ পেতে হবে। আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করবো, নেগোশিয়েট করবো, কিন্তু ওদের চটাবো না। নট লাইক চায়না। আমি বলছি যে ওটা আমাদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিতে, দরকার আরো বেশি আমরা সময় চাবো, আর একটু আমরা অ্যাডজাস্ট করবো। এঙ্গেজমেন্ট ইজ দ্য বেস্ট থিং, কথাবার্তা বলা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত 300 ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে হয় এই আনুষ্ঠানিকতা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন 4 জেলার উপকারভোগীরা। এ সময় যে কোনো দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বলেন, আগস্ট সেপ্টেম্বরের বন্যা স্বাভাবিক দুর্যোগ ছিল না, নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত বানভাসীরা। গেল বছর আগস্ট সেপ্টেম্বর মাসে প্রবল বন্যায় ভাসে দেশ। বিপর্যস্ত হয় 4টি জেলা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ফেনী। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত হয় ঘর, যা বিতরণে তেজগাঁওর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে ছিল আনুষ্ঠানিকতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গৃহ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিল 4 জেলা। পরে অন্তর্বর্তী সরকার প্রধানের তরফ থেকে উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসকরা। অনুভূতি ব্যক্ত করেন সহায়তা পাওয়া ব্যক্তিরা। যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যরা উপকার হয়েছে। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ আবাসন প্রকল্পের ব্যাপারে কথা বলেন সেনাপ্রধান। টোটাল 300টা বাড়ির ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। 2টা জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই হয় ভয়াবহ বন্যা। এই দুর্যোগ স্বাভাবিক নয় বলেও ইঙ্গিত করেন তিনি। স্বাভাবিক বন্যা ছিল না, অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত
গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে, যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। শত প্রতিকূলতার মাঝেও এসব ঘর নির্মাণে গুণগত মান ঠিক রাখায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়, এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যে কোনো দুর্যোগে ভরসার জায়গা হিসেবে দেশের মানুষ সেনাবাহিনীকে কাছে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষ সবসময়ই ভালোর জন্য লড়াই সংগ্রাম করে। এদেশের কৃষক, শ্রমিক, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ দেশের জন্য অবদান রেখেছে, এমনটা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশন মাদার তেরেসা স্কুলে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে হানাহানি এবং বিভেদ আছে, কিন্তু তাতে আশা হারানো যাবে না। 18 কোটি মানুষ দেশের জন্য কাজ করবে, এটাই সকলের শপথ। সমস্যা থাকলেও তা দূর করে সামনে এগিয়ে যেতে হবে। পরে স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি করে শোনান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চতুর্দিকে অনেক হানাহানি আছে, বিভেদ আছে, আমাদের দেশেও আছে, সব মিলিয়ে তারপরেও কিন্তু আমরা কখনো আশা হারাই না। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্যে, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। দ্বিতীয় দিনে 13টি ফ্লাইটে 5,530 জন যাত্রী হজ পালনে সৌদি যাবেন। ভোর থেকে এখন পর্যন্ত 3টি ফ্লাইটে প্রায় 1300 যাত্রী ঢাকা ছেড়েছেন। আশকোনা হজ ক্যাম্পে নির্ধারিত সময়ে কোনো ভোগান্তি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে সৌদি আরবের অংশের ইমিগ্রেশন, তবে এখনও কাটেনি নতুন ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা। সৌদি আরবের কারিগরি ত্রুটি না সারায় এখনও ভিসা হয়নি 19,667 জনের নিবন্ধিত হজ যাত্রীর। আর মঙ্গলবার প্রথম দিন 10টি ফ্লাইটে 4,180 জন হজযাত্রী সৌদি আরবে যান। হজ অফিসের পরিচালক জানান, ভিসা জটিলতা কাটাতে ধর্ম মন্ত্রণালয় থেকে সৌদি কর্তৃপক্ষকে ডিউ লেটার দেওয়া হয়েছে। দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছে সৌদি সরকার। এছাড়া বিমানের ফ্লাইট শিডিউল সমন্বয় করার কথাও জানান তিনি। সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমি এটা অনেক বছর ধরে স্বপ্ন করে রাখছি যে আমি হজ কাফেলা মানে হজে যাব, বড় হজে। ইনশাল্লাহ আমার নিয়ত পূরণ হয়েছে। এই যে নম্বরটা লাগেজের নম্বর এইটা ছিল না, এটা পাসপোর্টের সঙ্গে আছে, যার জন্য এই ব্যাগটার ব্যাপারে কোনো চিন্তা নাই। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলো ফ্লাইটই যথাযথভাবে পরিচালিত হয়েছে এবং আমাদের হজ যাত্রীগণ তাদের প্রত্যাশা মতোই সৌদি আরব ইতিমধ্যে পৌঁছে গেছেন। রাজধানীর মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারও গুলি করেছে সন্ত্রাসীরা। ভর দুপুরে মোটরসাইকেলে এসে হেলমেট পরা 2 ব্যক্তি গুলি করে পালিয়ে যায়, যার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আর এই ঘটনার 1 মাস আগে এই ব্যবসায়ীর অফিসে একইভাবে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। প্রশ্ন উঠেছে, কারা এবং কেন বারবার গুলি চালাচ্ছে তাকে? আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই বাকি উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন কাউসার হোসেন। 28 এপ্রিল দুপুর 2টা 20 মিনিট মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক মোটরসাইকেলে আসে 2 জন। থামে ব্যবসায়ী মনির আহমেদের বাড়ির সামনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে নেমে একজন রিভলভার বের করে গুলি ছোড়ে। এ সময় দিক বিদিক ছুটে জীবন রক্ষা করেন কয়েকজন। পরে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে মিরপুর সড়ক ধরে পালিয়ে যায়। হামলার সময় অফিসের ভেতরেই ছিলেন মনির আহমেদ। তার কাছে জানতে চাই ঘটনার বিস্তারিত। একটা হোন্ডা আসলো, 2টা ছেলে, হোন্ডা মুখোশ পরা এবং ভিতরে ওরা হেলমেট পরা। তো ঢুকেছে, আমার দারোয়ানকে জিজ্ঞেস করতেছে, তুমি কে এই বাসার দারোয়ান? বলছে হ্যাঁ। তখনই বাসার দারোয়ান
বলছে হ্যাঁ, তখনই সে পিস্তল কাট করে গুলি করলো। আমি সাথে সাথে দৌড়ে যাই, তারা পালায় যায়। আমাকে তো কিছু বলতেছে না, প্রশাসনও তেমন কিছু বলতেছে না। গুলি করার সময় দৌড়ে জীবন রক্ষা করেন ভবনের দারোয়ান জিহাদ। মৃত্যু আতঙ্কে এখনো ঘুমাতে পারেন না। ওরা গুলি করছে, আমি দৌড় দিতে দিতে ওরা গুলিটা করছে, গুলিটা আইসা লাগে এই যে জায়গা। পুরো আতঙ্কে আমার বুক, আমার পুরো থরথরে কাঁপতাছে, আমার শরীর পুরো কাঁপতাছে। আমি রাতও পুরো ঘুমাইতে পারিনি, খাই আমার ওই কল্পনায় আমি সারা রাত আমি ঘুমাইতে পারিনি, টেনশন। আমি মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক ব্যবসায়ীর অফিসে দুর্বৃত্তরা যে গুলি করেছে সেটি সরাসরি এই দেয়ালে লেগেছে, যার ক্ষত এখনও স্পষ্ট। আর এই দরজা দিয়েই এই বাসার দারোয়ান কোনো রকম পালিয়ে জীবন রক্ষা করেন। এই ঘটনার ঠিক 1 মাস আগে গত 24 মার্চ এখানে দাঁড়িয়েই দুজন মুখোশধারী এই অফিসের মানুষকে লক্ষ্য করে গুলি করেছিল। একের পর এক এমন গোলাগুলির ঘটনায় এই ভবনের বাসিন্দা সহ আশপাশের সবাই আতঙ্কিত, উদ্বিগ্ন। এখন তো কোনো নিরাপত্তা নাই। এখন তো মনে হয় যে আগে যাও মনে হয় যে রাস্তাঘাটে বের হইতে পারতাম, এখন তো মনে হয় যে এই ঘটনার পর থেকে এখন বেশি বেরিয়ে হয় না। ভয় লাগে, রাস্তায় চলতেও ভয় লাগে, কার গুলি কার গায়ে লাগে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই দ্রুত এটা নিষ্পত্তি করতে, আর এবং আমাদের সিকিউরিটিটা যেন ঠিকমতো দেয়। বারবার কেন এমন গোলাগুলি, এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যাক। এটি গত 24 মার্চের ঘটনা। ঈদের আগে চাঁদা না পেয়ে এই ব্যবসায়ীর অফিসেই একই স্টাইলে গুলি করেছিল সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা হলে জাবেদ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে গোয়েন্দারা, যদিও পরে তদন্ত আর এগোয়নি। খোঁজ নিয়ে জানা গেছে জাবেদ মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী জসিমের ঘনিষ্ঠজন। দুটি হামলার ঘটনা একই সূত্রে গাথা বলে মনে করছেন এই ব্যবসায়ী। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি। পুলিশ যদি আজকে সে ব্যবস্থা নিত, ওই অস্ত্র উদ্ধার করত, তাহলে তো দ্বিতীয়বার ওই অস্ত্র ব্যবহার করতে পারত না। একই অস্ত্র দিয়ে কিন্তু আবার গুলি করছে। পুলিশ বলছে তদন্ত চলাকালীন সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি দুঃখজনক। তদন্ত চলমান রয়েছে একটা ঘটনার, এবং যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে, আমাদের পরিকল্পনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের আসামি গ্রেপ্তার করা। কমিশনার স্যারও নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এই আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পুরো টিম আমরা কাজ করছি এই আসামিকে ধরার বিষয়ে। শিগগিরই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সমাজে শান্তি ফিরিয়ে আনার দাবি সকলের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নকশা এবং নীতি বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করায় হোটেল রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মালিকরা। তারা বলছেন, আলাপ আলোচনা না করে এবং সময় না দিয়েই এমন সিদ্ধান্ত এই খাতকে অস্থিতিশীল করার চক্রান্ত। আর ঢাকা দক্ষিণ সিটি বলছে, অনৈতিক উপায়ে লাইসেন্স নিয়েছে এসব ব্যবসায়ী, দায় আছে কর্পোরেশনেরও। দুর্ঘটনা এবং ঝুঁকি বিবেচনায় তাদের আর কোনো সময় দেয়া হবে না, কারণ যে কোনো সময় পরিচালিত হবে অভিযান। গেল বছর রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁর আগুনে প্রাণ যায় অর্ধশত জনের। আমাদের বেইলি রোডে একটি রেস্টুরেন্টে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। নড়ে চড়ে বসে সরকার, চালানো হয় বেশ কিছু অভিযান, তদন্ত কমিটি আর সরকারি কর্মকর্তাদের হম্বিতম্বিও চোখে পড়ে। তারপর সবকিছুই সেই আগের মতোই। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমে ট্রেড লাইসেন্স ইস্যু না করার বিধান থাকলেও সিটি কর্পোরেশন নিজেই এমন রেস্তোরাঁকে দিয়েছে লাইসেন্স। মিরপুর, ধানমন্ডি সহ পুরো রাজধানীতে নকশা বহির্ভূত রেস্তোরাঁ অগুন্তি। সোমবার নকশা বহির্ভূত রেস্তোরাঁয় ইস্যুকৃত সেই সব লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির কাছে প্রশ্ন ছিল, লাইসেন্স দেওয়ার সময় নিয়ম ভেঙে কেন দেয়া হলো অনুমতি? তবে কি অনৈতিক সুবিধা পেয়েছে কর্পোরেশনের কর্মকর্তারাও? প্রশাসনিক অনুমোদন নিয়ে এই লাইসেন্সগুলো দেয় নাই, আমাদের কিছু অসৎ কর্মচারীকে তারা ভুল বুঝিয়ে এই লাইসেন্সগুলো নিয়েছে। তো এ কারণেই মূলত আমরা এই বাতিলের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা গণবিজ্ঞপ্তি দিই। এগুলো আমরা প্রশাসনিকভাবে বাতিল করে দিয়েছি, একই সাথে জনগণকে অ্যাওয়ার করার জন্য আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি। সিটি কর্পোরেশন বলছে, রেস্তোরাঁ বন্ধ করতে মালিকদের কোনো সময় দেওয়ার সুযোগ নেই, যে কোনো সময় অভিযানে নামবে কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের পরে তারা তাদের নিজস্ব উদ্যোগে এগুলো সরিয়ে নেবে। যারা পূর্বে দায়িত্বে ছিলেন, এটা যদি প্রপারলি মনিটরিং করা হতো তাহলে এই নাম্বারটা হয়তো এত বড় হতো না বা এইভাবে। তো আমার মনে হয় মানে কোনো না কোনো সময় তো এগুলোর লাগাম আমাদের টেনে ধরতে হবে। তো আমরা উই জাস্ট স্টার্টেড।
এমন সিদ্ধান্তে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ভয় না দেখিয়ে স্থায়ী সমাধান চান তারা। চাঁদাবাজি করার জন্যই আজকে এই ডিসিশনটা নিয়েছে। ইনকামের কোনো রাস্তা নাই, অলরেডি দালাল লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারটা অলরেডি দালাল চলে আসছে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বহু বেকার। আমাদের বিজনেস 30 থেকে 40% ফল করছে। কই আমরা তো দেখছি না আমাদের ব্যাপারে কোনো সহানুভূতি দূরের কথা। মানে আমার মতে মনে হচ্ছে যে দেশটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র নিয়ে কাজ করছে কেউ। তো এখন যে আমরা যে জাস্টিস পাবো এটার কোনো গ্যারান্টি নেই। তা নাহলে আমরা রাস্তায় নামবো, সারা বাংলাদেশে সবাই একসাথে নামবো। ভোজন রসিক বাঙালির খাবার বিনোদন নিরাপদ রাখতে কথাই নয় কাজেই প্রমাণ দেয় আহ্বান রাজধানীবাসীর। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। তালা ঝুলছে ক্যাম্পাসগুলোর প্রধান ফটকে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল। পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ 6 দফা মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের রূপরেখা না দেয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, আগে দাবি দেওয়া পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ থেকে ক্লাসে ফিরেছেন ছাত্রছাত্রীরা। সারা বাংলাদেশ একত্র হয়ে সকল পলিটেকনিক্যাল শাটডাউন ঘোষণা করেছে। আমরা আমাদের জসিমউদ্দিন পলিটেকনিক্যালও শাটডাউন ঘোষণা করছি। যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও আমাদের দাবিগুলো এখন পর্যন্ত মেনে নিতেছে না। আমাদের 6 দফা দাবি অতি শীঘ্রই আমি অনুরোধ করব যে অতি শীঘ্রই এটা মেনে নেওয়া হোক। টার্গেট চলন্ত ট্রেনের যাত্রী ভিডিও করতে গেলেই মোবাইল ছিনতাই। আশুগঞ্জে মেঘনা রেল সেতু এবং আশেপাশের নির্জন স্থানে প্রায় ঘটছে এমন ঘটনা। উৎপেতে থাকা ছিনতাইকারীরা লুটে নিচ্ছে মোবাইল সহ নানা রকমের সামগ্রী। পাশাপাশি স্টেশনেও দৌরাত্ম্য। এতে আতঙ্কে আছেন দূরপাল্লার যাত্রীরা। আশুগঞ্জে মেঘনা নদী, রেল সেতুতে ছুটে চলছে ট্রেন, বাইরে ভিডিও ধারণে ব্যস্ত যাত্রী, হঠাৎ মোবাইল ছিনতাই। মেঘনা নদীতে জোড়া রেল সেতু, নিচে নৌবন্দর, চারপাশে মনোরম পরিবেশ। তাই ট্রেন ভ্রমণের সময় অনেকেই ছবি তোলেন, করেন ভিডিও। তখনই ঘটে এমন সর্বনাশ। সেতুর বিভিন্ন জায়গায় আগে থেকে ওত পেতে থাকে ছিনতাইকারীরা, কেউ কেউ লুকিয়ে থাকে ঝোপঝাড়ে। টার্গেট ট্রেনের যাত্রী। এভাবে অভিনব কায়দায় প্রায় ঘটছে মোবাইল ছিনতাই। ব্রিজে এক কোনায় আড়ালে দাঁড়ায় থাকে ব্রিজে, এটা একটু মোবাইলটা যেহেতু সুন্দর একটা দর্শনীয় জায়গা, 3টা ব্রিজ একসাথে ভিডিও করতে চাই। এই ভিডিও করাটাতে থাপা দিই, মোবাইল থাপা দিই, বাকি যে লাঠি দিয়ে বাড়ি দিই। আমরা দেশব্যাপী একটা ট্রলে শিকার হই যে ছিনতাইকারীরা আশুগঞ্জ স্টেশনে যেহেতু হয়, সেহেতু আশুগঞ্জেরই। এটা আসলে মিথ্যা। এটা যারা ছিনতাইকারী তারা সবাই বহিরাগত। ট্রেন যখন আসে স্টেশনে প্রবেশ করে তখন হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে অনেকগুলো বগি থাকে। এখানে উঠতে হলে মানুষকে হচ্ছে একটা উঁচা দূরত্ব অতিক্রম করে উঠতে হয়। তখন যাচ্ছে তারা একটা জটলা পাকে এখান থেকে মোবাইলগুলো নিয়ে নেয়। শুধু চলন্ত ট্রেনে নয়, আশুগঞ্জ স্টেশনেও ঘটছে চুরি ছিনতাই, খোয়া যাচ্ছে মূল্যবান সামগ্রী। এতে আতঙ্কে যাত্রীরা। স্টেশনে যাত্রী সেবা বাড়ানোর দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নিরাপত্তা চৌকি ছিল ব্রিজের নিচে, যখন একটা রেল ব্রিজ যখন সিঙ্গেল ছিল, একটা ছিল, কিন্তু এখন 2টা ব্রিজ হওয়ার পরও ওই নিরাপত্তা চৌকিটা নাই। আমরা চাই অতি দ্রুত পুলিশ বক্সটা তৈরি করা হয়, আর পুলিশ বক্সটা থাকলে আমাদের জনসাধারণ যারা রেলওয়ের যাত্রীরা আছে তারা নিরাপদ। রেলওয়ে পুলিশ বলছে এরই মধ্যে কয়েকটি ঘটনা নজরে এসেছে। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আমাদের আশুগঞ্জ এতদূর আমাদের পুলিশ ফোর্স আসলে প্ল্যাটফর্মে দেওয়ার মতো ছিল না। ওইটা আমরা নতুন একটা প্ল্যান করছি, আমরা নতুন করে এখানে একটা ফোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছি। এখান থেকে পেট্রোলে সপ্তাহে অন্তত 2-3 দিন যতটুকু পারি আমরা। আর অলরেডি যে 2 জন আসামি ধরা আছে ওই যে আশুগঞ্জ থানাতে। আশুগঞ্জ স্টেশনে 3টি আন্তনগর সহ 7 জোড়ার মেইল ও একটি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এর বাইরেও চলাচল আরও ট্রেনের। ওবায়দুর রহমান। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভোরে চাঁদগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, গতকাল স্কুলে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয় রাহাত। সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত শুরু করে পুলিশ। পরে জানা যায়, বন্ধুদের সাথে হামিদচর এলাকায় ঘুরতে যায় রাহাত। সেখানে নদীতে নামলে বন্ধুরা মারধর করে তাকে পানিতে ফেলে দেয়। এই ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ নিহতের স্বজনদের।
ইলিশের অভয় আশ্রমগুলোতে মাছ আহরণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জিয়াটকা সংরক্ষণে পদ্মা, মেঘনা সহ ইলিশের অভয় আশ্রমগুলোতে মার্চের 1 তারিখ থেকে শুরু হয় মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা। আজ রাত 12টায় উঠে যাবে এই নিষেধাজ্ঞা কার্যকরে এই সময়টাকে জেলেদের নিয়ে সভা, মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালায় প্রশাসন। এছাড়া নদীতে নিয়মিত অভিযান চালানো হয় বলে জানান মৎস্য বিভাগের কর্মকর্তারা। তালিকাভুক্ত জেলেদের দেয়া হয় খাদ্য সহায়তা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে বলে আশা জেলেদের। 2 মাস বাড়িতে ছিলাম, জাল বাইনে, এখন অভিযান শেষ, এরপর গাঙে যাবো অভিযানের পরে। 2 মাস অভিযান গেছে, আমার সংসারে খুব অভাব ছিল, আমরা চলতে ফিরতে অনেক কষ্ট পাইছি। সরকারি অভিযান আছিল, আমরা বন্ধ নদীতে যাই নাই, জাল ঠিক করে যাচ্ছি, নদীতে মাছ ধরতে যাবো। অভিযান শেষ। রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কার পর বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুপুর 12:15টার দিকে বনশ্রীর F ব্লক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলের চালক আব্দুল্লাহ আল নোমান। আর আহত অবস্থায় পাভেল নামের আরেক ব্যক্তিকে ফরাজি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় মিয়ামি নামের একটি বাস আটক করা হলেও পালিয়ে গেছে বাসের চালক এবং হেলপার। অটোরিকশার চালককেও আটক করা যায়নি। খিলগাঁও থানায় পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে 2 আরোহী যাচ্ছিলেন। একটি ব্যাটারি চালিত অটোরিকশা চাপ দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। নিহত আব্দুল আল মামুনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। এদিকে রাজধানীর ফকিরাপুলের প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন এক রিকশা চালক। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবরে মিরাজ এবং সাদমানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে 217 রানের লিড নিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 5 রান। আগের দিনের 7 উইকেটে 291 রান নিয়ে ব্যাটিং শুরু করে 16 রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ এবং 5 রান করা তাজুল ইসলাম। স্কোরবোর্ডে 12 রান যোগ হবার পরপরই নামে বৃষ্টি। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। 20 রানের ভিনসেন্ট মাসিকেস শিকার হয়ে ফেরেন তাইজুল। এরপর তানজিম সাকিবকে নিয়ে গড়া 96 রানের জুটি করেন মিরাজ। সাকিব 41 রানে আউট হলে ভাঙে এই জুটি। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকে মিরাজের তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ খবর পাওয়া পর্যন্ত 104 রানে অলরাউন্ডার আউট হলে 444 রানে থামে স্বাগতিকদের ইনিংস। আর এই বিষয়ে আরও বিস্তারিত খবর আমরা নিয়ে নিব সহকর্মী আফরান পিয়ালের কাছ থেকে। চট্টগ্রামে তিনি ম্যাচটি কভার করছেন। আফরান, একটু জানাবেন, তৃতীয় দিনে এখন পর্যন্ত সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ যতটা জানতে পেরেছি। 217 রানের লিড বোলারদের কতটা সাহায্য করবে বলে মনে করছেন? ধন্যবাদ। 217 রানের লিড যদি আপনি এই উইকেট কন্ডিশন বিবেচনা করেন তাহলে অসাধারণ বোলারদের জন্য। তারা নিশ্চিতভাবেই এটাই চাইছিলেন। এবং আপনি যদি টেস্টের আগে অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট কিংবা দলের যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করতেন যে 2.5 দিন শেষে বাংলাদেশ দল 217 রানে এগিয়ে থাকবে, নিশ্চিতভাবেই তারা বেশ খুশি হতেন। কারণ এই যে টার্গেট, এই যে লিডটা তারা পেয়েছে সেটা অতিক্রম করে জিম্বাবুয়ের জন্য বড় একটা লিড দেওয়া দুষ্করই হবে এই উইকেট বিবেচনায়। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, এই লিডটা কোনোভাবেই জিম্বাবুয়ের ক্রিকেটাররা 75 রানের বেশি দিতে চাইতেন না, যেহেতু 291-এ তারা 7 উইকেট ফেলে দিয়েছিলেন। সেখান থেকে মিরাজের সেঞ্চুরি অবিশ্বাস্য বললেও হয়তো ভুল হবে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান, 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন মিরাজ। তিনি যে দিনে দিনে অলরাউন্ডার হয়ে উঠছেন, বাংলাদেশের ওই ভরসার জায়গাটা দিচ্ছেন, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। পাশাপাশি যদি তানজিম সাকিবের কথা বলি, 41 রান তিনি করেছেন ডেবিউ ম্যাচ। তিনি একজন বোলার, কিন্তু তিনি যেভাবে ব্যাট করলেন, একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ ক্রিকেটে যে হাহাকার, বিশেষ করে টেস্ট ক্রিকেটে এখনও আমরা একজন পেস বোলিং অলরাউন্ডার দেখিনি। ওয়ানডেতে মোহাম্মদ সাইফুদ্দিন বেশ কিছুদিন সেই রোলটা প্লে করেছিলেন। তানজিম হাসান সাকিব সেই রোলটা প্লে করতে পারেন এবং নির্বাচকদের, টিম ম্যানেজমেন্টের একটা বিশ্বাস দিতেই পারেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শকের এর সাথে শেষ করছি দুপুরের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।